Welcome to our YouTube channel New Horizon Academy. For more updates, subscribe to our YouTube channel and click the bell icon. Thank you. নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা আছি অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট 9 ভিডিওতে। দেখো, পার্ট 8 পর্যন্ত তোমরা যেগুলো শিখেছো সেগুলো খুব ভালোভাবে মন দিয়ে পড়বে। এরপরে হচ্ছে পার্ট 9। পার্ট 9-এ আমরা প্রথমেই শুরু করব আজকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা দিয়ে শুরু করব। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মানে নিশ্চিত নয় এমন নীতি। কী নীতি? এই নীতিটা হাইজেনবার্গ আবিষ্কার করেছিলেন। যে কি এই নীতিটা কী সেটা ভালোভাবে বুঝতে হবে। দেখো এই নীতিটা বুঝতে গেলে আমাদের কয়েকটা সত্য ধরে নিতে হবে। যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কিন্তু সব বস্তুর জন্য প্রযোজ্য নয়, এইগুলো কিছু কিছু বস্তুর জন্যই প্রযোজ্য। যেমন কি কি মনে করো যে একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। বোরের সূত্র অনুযায়ী আমি ধরে নিচ্ছি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। যদিও আমরা পরপর জেনেছি যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে যে আবর্তন করে এটা সবসময় সত্য নয়। বৃত্তাকারের সঙ্গে সঙ্গে উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করে, কিন্তু অ্যাকচুয়ালি যে কক্ষপথটা কেমন সেটা কিন্তু বোঝা যায় না সবসময়। ঠিক আছে, সেটা বোঝা যায় না এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কারণেই। সেটা আমরা ডিটেলসে যাবো আস্তে আস্তে। দেখো তাহলে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, তীব্র বেগে আবর্তন করছে। এই যে তীব্র বেগে আবর্তন করছে এবং ইলেকট্রনটার ভর খুব কম, মাস খুব কম, এই জন্য ইলেকট্রনের জন্য হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা প্রযোজ্য করা যাবে। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে ক্ষুদ্র ক্ষুদ্র কণার জন্যই কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা প্রযোজ্য করা যাবে, অর্থাৎ প্রযোজ্য। এবং সেই যে কণাগুলো আছে কণাগুলোর বেগ খুব উচ্চ হতে হবে। তাহলে দুটো সত্য বললাম কি, যে যার ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তুমি অ্যাপ্লাই করবে তার মানে সেই কণাটার ভর খুব কম হতে হবে, খুবই কম হতে হবে, অতি ক্ষুদ্র হতে হবে। যেমন কি অণু পরমাণু এসবের জন্য প্রযোজ্য, কোনো ঢিলের জন্য প্রযোজ্য না, কোনো বলের জন্য প্রযোজ্য না। ঠিক আছে, অণু পরমাণুর মধ্যে ক্ষুদ্র কণিকার জন্য প্রযোজ্য এবং অণু পরমাণুর বেগ আমরা জানি খুব বেশি হয়। যেমন কি অণু পরমাণুর মধ্যে যেমন আরও যদি আমি ভাঙি, সেগুলো থেকে ভাঙলে আমরা কী পাই? প্রোটন পাই, ইলেকট্রন পাই, আর নিউট্রন পাই। এই সমস্ত যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আছে, আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আছে, সেইগুলোর জন্য কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। এবং এইগুলোর বেগ খুব উচ্চ হতে হবে। তাহলে কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সেখানেই প্রযোজ্য যার ভর খুব কম এবং বেগ খুব বেশি। এবার এটা কীভাবে এটা অনিশ্চয়তা নীতিটা প্রযোজ্য তো বুঝতে পারলাম এই জায়গায়, কিন্তু এটা কীভাবে কাজ করে? হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি এটা কীভাবে কাজ করে? যে নিশ্চয়তা নেই, অনিশ্চয়তা আছে, নিশ্চয়তা নেই। কিসের নিশ্চয়তা নেই এটা একটু দেখি। ধরো এখানে উদাহরণটা দিচ্ছি এমন যে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, এটা কিন্তু খুব উচ্চ বেগে আবর্তন করছে। এর বেগ খুব বেশি, এবং ভর খুব কম। তাহলে বেগ খুব বেশি এবং ভর খুব কম, এরকমভাবে জোরে যদি ইলেকট্রনটা ছোটে, তখন বলছে যে যদি আমি এই ইলেকট্রনের এই বৃত্তাকার কক্ষপথে অবস্থান জানতে চাই, যে বৃত্তাকার কক্ষপথে কোনো একটা সময় ইলেকট্রনটা কোন জায়গাতে আছে, যদি এর অবস্থান জানতে চাই, তাহলে অবস্থান জানতে চাইলে তখন তুমি ওর ভরবেগ তুমি ওখানে সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। যদি সঠিকভাবে অবস্থান বলতে পারো, ভরবেগ সঠিকভাবে বলতে পারবে না। বা উল্টোটা, ধরো এই ইলেকট্রনের ভরবেগ মানে মাস ইন্টু বেগ। ঠিক আছে, ভরবেগটা কি? ভরবেগটা পি দিয়ে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে এম ইন্টু ভি, ইলেকট্রনের মাস ইন্টু ইলেকট্রনের বেগ। অর্থাৎ ভরবেগ যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি, তখন দেখা যাচ্ছে আমরা ওর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। এইটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা এই জায়গাটায় বলতে হবে যে ভরবেগ এবং অবস্থান এই দুটো জিনিস একই সঙ্গে কোনো একটা বস্তুর ক্ষেত্রে, মানে কোনো একটা বস্তু বললে ভুল,
কোনো একটা কোন বস্তুর ক্ষেত্রে বলবে? অতি ক্ষুদ্র কণার ক্ষেত্রে, যে ভর বেগ এবং অবস্থান দুটোই একই সঙ্গে নির্ণয় করা যাবে না সঠিকভাবে। অর্থাৎ তুমি একটা যদি সঠিকভাবে নির্ণয় করতে পারো, ভরবেগ ধরো তুমি বলে দিলে যে এইটা এর ভরবেগ হবে, যে প্রোটনের ভরবেগ দেখা হলো এক্স, এটা তুমি বলে দিলে, ভরবেগটা যেই সঠিকভাবে বলবে তখন এ দেখবে অবস্থান আর বলতে পারবে না যে কোন জায়গাটায় আছে। আবার যদি অবস্থানটা সঠিকভাবে বলে দাও যে ইলেকট্রন এই জায়গাটায় আছে, ইলেকট্রনটা যদি এই জায়গাটা আছে এটা বলে দাও, তখন এর ভরবেগটা তুমি সঠিকভাবে বলতে পারবে না। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি? যে অবস্থান এবং ভরবেগ কোনো বস্তুর ক্ষেত্রে, কোনো ক্ষুদ্র কণার ক্ষেত্রে একই সঙ্গে নির্ণয় করা যায় না। অর্থাৎ ভরবেগে যদি আমি নির্ণয় ঠিকঠাক করি, অবস্থান নির্ণয় ভুল হয়ে যাবে, বা অবস্থান যদি আমি ঠিকঠাক নির্ণয় করি, ভরবেগ নির্ণয় ভুল হয়ে যাবে। এইবার এইটা থেকে গাণিতিক যে রূপটা সেটা কীভাবে আসবে সেটা আমরা একটু দেখব। গাণিতিক রূপটা দেখো, গাণিতিক রূপটা আসতে গেলে আমরা কিছু জিনিস ধরে নেব। ধরা হচ্ছে যে অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তা, অবস্থান নির্ণয় অনিশ্চয়তা সমান ধরে নেওয়া হচ্ছে ডেল্টা এক্স। এটা হচ্ছে অবস্থান নির্ণয় অনিশ্চয়তা, মানে যে সামান্য ভুলের পরিমাণ সেটাকে ধরে নেওয়া হচ্ছে এক্স। আর ভরবেগ নির্ণয় যদি আমাদের ভুল হয়, ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা সেটাকে ধরে নিচ্ছি ডেল্টা পি। যদি অবস্থান নির্ণয় অনিশ্চয়তার মান ডেল্টা পি এবং ভরবেগ নির্ণয় যে অনিশ্চয়তার মান ডেল্টা পি হয়, তাহলে বলছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী বলছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, এই দুটো যে গুণফল যদি আমরা করি সেইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই। সেটা হবে কি h/4 এর সমান হতে পারে এই গুণফলটা, বা এর চাইতে বড় হয়ে যেতে পারে। তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 এই সমীকরণটা কার সমীকরণ বলবে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সমীকরণ। এবার এই সমীকরণটা থেকে একটু ভাঙবো। কীভাবে ভাঙবো? দেখো, ডেল্টা পি আছে, তাহলে আমরা একটু আগেই বলেছি যে ডেল্টা এক্স ডেল্টা পির পরিচয় আমরা দিয়েছি। এইচ জানি না, এইচটা কি? এইচটা কি? এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা আমরা আগে শিখেছি। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর মান ধ্রুবক থাকে। আর 4 পাই এর মান 3.14, 4 এবং পাই গুণ আকারে আছে। এবার দেখো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পিটাকে একটু ভাঙবো আমরা। তাহলে ভরবেগ পি ইকুয়াল টু কী বললাম? ভরবেগ এম ভি, যেখানে এম সমান কি? এম সমান বস্তুর ভর, আর ভি সমান কি? বস্তুর বেগ। এবার পি ইকুয়াল টু এম ভি, তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু কী? তাহলে আমি উভয় দিকে এটাকে অবকলন করে নিচ্ছি। তোমরা অবকলন যখন শিখবে তখন বুঝতে পারবে। অবকলন করতে গেলে এই ডেল্টা দিয়ে অবকলন করছি আমরা, ডি দিয়েও করা যায়। তাহলে ডেল্টা পি ইকুয়াল টু একটাকে ধ্রুবক রেখে আর একটার অবকলন করতে হয়, মানে এমটাকে ধ্রুবক রাখলাম, মানে গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটা যে একটাকে ধ্রুবক রাখবে আর একটার অবকলন করবে। তাহলে এম ইন্টু ডেল্টা ভি প্লাস, এবার ভিটাকে ধ্রুবক রাখবো, এম এর অবকলন করব, ভি ইন্টু ডেল্টা এম, ভি ইন্টু ডেল্টা এম, এটা হলো। এইবার এখানে লক্ষ্য করো যে এম ইন্টু ডেল্টা ভি এটা কিন্তু সম্ভব, কিন্তু ভি ইন্টু ডেল্টা এম, এই ডেল্টা এমটা কিন্তু সম্ভব না। কারণ কি বলতো, ডেল্টা এম মানে আমি এটা বোঝাতে চাইছি যে বস্তুর ভরই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এটা কি সম্ভব? কোনো বস্তুর কি ভর পরিবর্তন হতে পারে? না, কোনো বস্তুর কিন্তু ভর পরিবর্তন হতে পারে না। তাহলে এই যে ডেল্টা এম, এই ডেল্টা এমের মানটা কি? 0। তাহলে ভি 0 না, ডেল্টা এম 0 হয়ে যাচ্ছে, তাহলে ভি ইন্টু ডেল্টা এমটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, মানে এই টার্মটাকে আমরা নেগলেক্ট করব। তাহলে আমাদের ডেল্টা পি ইকুয়াল অ্যাকচুয়ালি কী পড়ে থাকছে? এম ডেল্টা ভি, এম ডেল্টা ভি, এটা কিন্তু থাকছে, মানে বেগের পরিবর্তন হতেই পারে। ডেল্টা ভি মানে কি? বেগের পরিবর্তন। ডেল্টা ভিটা কি আমি একটু লিখে দিচ্ছি, ডেল্টা ভিটা হচ্ছে বেগের পরিবর্তন। কিন্তু এখানে বেগের পরিবর্তনকে আমরা বলবো, আমরা এখানে অনিশ্চয়তার মানটা বলবো, যে অনিশ্চয়তা কতটা হচ্ছে। তাহলে এখানে বেগ নির্ণয়ে অনিশ্চয়তা, বেগ নির্ণয় অনিশ্চয়তা ডেল্টা ভি। তাহলে দেখো সমীকরণটা এখন আমাদের কি এসে দাঁড়ালো, যে ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 এবার এমটা ধ্রুবক, ধ্রুবক টার্মটা যদি আমরা এদিকে নিয়ে যাই আর চলরাশিগুলো যদি বাম দিকে রাখি, তাহলে কেমন হচ্ছে দেখো, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 এম, এমটা এদিকে চলে এলো। তাহলে এই টার্মটা লক্ষ্য করো যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু
h/4πm, এটাও কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আমরা সাধারণত দেখবে অঙ্কের সময় আমরা যখন এই সমীকরণটা দেখে, এই সূত্রটা দেখে যখন অঙ্ক করব, তখন দেখবে আমরা কিন্তু এই সমীকরণটা ইউজ করব অঙ্ক করার সময়। দেখবে এই সমীকরণটা দিয়ে অঙ্ক খুব কম পড়বে, ম্যাক্সিমাম অঙ্ক দেখবে এই সমীকরণটা দিয়ে আসবে। দেখা হলো এই সমীকরণটা তোমার মনে নেই, ধরো ভুলে গিয়েছো, তাহলে তখন কী করবে, এই সমীকরণ থেকে এই সমীকরণটা ডেরিভেশন করে নেবে। ঠিক আছে, তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার ইকুয়াল টু h/4πm। এম মানে কি, যে বস্তুটা নিয়ে কাজ করবো, ইলেকট্রন নিয়ে কাজ করলে ইলেকট্রনের ভর, প্রোটন নিয়ে কাজ করলে প্রোটনের ভর, যা নিয়ে কাজ করবো সেই বস্তুর ভরটা এটাকে লিখে দেবো। তাই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার ইকুয়াল টু h/4πm। এবার লক্ষ্য করো, এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা আনার প্রয়োজনটা কী জন্য হলো, এটা কী জন্য হয়েছে, যে কোনো একটা বস্তুর অবস্থান আমরা নির্ণয় করতে পারছি। কোনো একটা কণা, ধরো আমি এই পেনটার কথা বলছি, এই পেনটা কিন্তু খুব সহজে, এই পেনটা যদি এখানে থাকে, এই পেনটার অবস্থান কিন্তু আমি বলতে পারছি, এর ভরবেগ আমি বলতে পারবো, কারণ এর ভর কত, ধরো এটা ছুটছে এইভাবে ধরো গোলভাবে ঘুরছে, তাহলে এর ভর তো আমরা দেখতে পাচ্ছি, যে ভর কত হবে এখানে ওজন করলে আমরা বুঝতে পারবো। বেগ, যে বেগে ঘুরছে সেই বেগটা গুণ করবো, গুণ করলে ভরবেগও বেরিয়ে যাবে, এবং এর অবস্থান আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি অবস্থান কোথায় আছে তোমরা দেখতে পাচ্ছি। তাহলে এর কিন্তু প্রবলেম নেই অবস্থান এবং ভরবেগ নির্ণয় করার ক্ষেত্রে। প্রবলেম হচ্ছে ক্ষুদ্র কণিকার ক্ষেত্রে। যখন কণিকা খুব ক্ষুদ্র হবে, ক্ষুদ্র কণিকা এত তীব্র বেগে ছোটে যে তার ভরবেগ তুমি যদি ঠিকঠাক বলো যে হ্যাঁ ভরবেগ এটা, কিন্তু তখন তুমি ওর অবস্থান বলতে পারো, অবস্থান থাকবে না, চেঞ্জ হয়ে গিয়েছে, অবস্থান আর এখানে নেই, অবস্থান এখানে হয়ে গিয়েছে, তার এত বেগে ছুটছে। এই জন্য আবার যদি কারোর বলতে পারো যে অবস্থানটা এখানে আছে, যে অবস্থানটা এখানে আছে, কিন্তু ভরবেগ ওর বলতে হবে না, কারণ তুমি যে জায়গায় অবস্থান বলেছো সেখানে একরকম বেগ ছিল, কিন্তু সেখান থেকে ও যেই ঘুরে চলে গিয়েছে বেগ ওর চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এইভাবে কিন্তু অবস্থান এবং ভরবেগ যে আলাদা আলাদা হচ্ছে, যে অবস্থান এবং ভরবেগ আলাদা মানে একইভাবে নির্ণয় করা যাচ্ছে না, এটার যে মেন কারণ সেটা কি, সেটা হচ্ছে কণাগুলোর দ্বৈত সত্ত্ব। যে আমি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাগুলোর কথা বললাম, এই কণাগুলোর মধ্যে দুটো চরিত্র লুকিয়ে থাকে। ডি ব্রগলির সমীকরণ আমরা বলেছিলাম, মনে করে দেখো, ডি ব্রগলির সমীকরণে বলেছিলাম যে অতি ক্ষুদ্র কণিকার ক্ষেত্রে দুটো করে ধর্ম থাকে। দুটো ধর্ম কী কী বলেছিলাম মনে আছে? কণা ধর্ম থাকে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েভ ধর্ম থাকে, তরঙ্গ ধর্ম থাকে। কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটো একসাথে সহাবস্থান করে বলেই, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটো একসাথে সহাবস্থান করে বলেই ছোটো ছোটো কণিকার ক্ষেত্রে, সেই জন্যই কিন্তু অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। তাহলে পরীক্ষায় যদি তোমার প্রশ্ন যায় যে কোনো বস্তুর ক্ষেত্রে অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে কেন নির্ণয় করা যায় না, উত্তরে এক কথায় কী বলবে? এক কথায় বলবে যে ক্ষুদ্র কণিকার মধ্যে দুটো চরিত্র থাকে, দুটো চরিত্র লুকিয়ে থাকে, সেই দুটো চরিত্রের জন্যই, অর্থাৎ কণা ধর্ম লুকিয়ে থাকছে এবং তার সঙ্গে তরঙ্গ ধর্ম লুকিয়ে থাকছে, এই দুটো কারণের জন্যই এখানে অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। একটা নির্ণয় করতে গেলে আরেকটা ভুল হয়ে যায়। দেখো বোরের সূত্রে, এই যে বোরের সূত্রটা আমরা নিয়ে আলোচনা করেছি, mvr = nh/2π, এই নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে বোরের সূত্র কিন্তু যে ভুলগুলো বেরিয়েছিল, এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির জন্য কিন্তু ওর সূত্রটা অনেকটা ভুল বেরিয়েছিল। কারণ বোর তিনি যে সূত্রটা দিয়েছিলেন, যে স্বীকার্যগুলো দিয়েছিলেন, সেগুলোতে উনি কিন্তু ইলেকট্রনকে কণা হিসেবে ইলেকট্রনগুলো কণা হিসেবে আচরণ করে এইটা ধরে নিয়েছিলেন। কিন্তু পরে দেখা গিয়েছে কি, ডি ব্রগলির সূত্র অনুযায়ী কী দেখা গিয়েছে, যে ওর মধ্যে কণাধর্ম নেই মানে কি, কণাধর্ম আছে কিন্তু কণাধর্ম শুধু নেই, কণাধর্মের সঙ্গে সঙ্গে তরঙ্গ ধর্ম লুকিয়ে আছে, দুটো ধর্মই একসাথে সহাবস্থান করছে। ওই জন্যই কিন্তু এই যে সমীকরণ থেকে আমাদের এসছে যে অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। কিন্তু যদি ইলেকট্রন শুধু কণা হতো, ওর মধ্যে যদি তরঙ্গ ধর্ম না থাকতো, তাহলে কিন্তু অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে সাইমালটেনিয়াসলি একই সঙ্গে আমরা কিন্তু ওটাকে গণনা করতে পারতাম। ঠিক আছে, তাহলে এটা লক্ষ্য রাখবে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কোথায় প্রযোজ্য, কেন প্রযোজ্য এবং কী জন্য প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এইটা আমরা পড়লাম হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এবার এখান থেকে আমরা একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি এখান থেকে। দেখো প্রশ্নটা দেখো কী হবে। পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না কেন, এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে
পারে না কেন? দেখো, পরমাণু নিউক্লিয়াসে কি ইলেকট্রন থাকে না? এটা তো কিন্তু আমরা শিখেছি যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ইলেকট্রন থাকে না, ইলেকট্রন কিন্তু বাইরে থাকে। তাহলে দেখো, এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। আর ইলেকট্রনগুলো বাইরের বৃত্তাকার কক্ষপথ আছে, বিভিন্ন বৃত্তাকার কক্ষপথ আছে, সেই কক্ষপথগুলোতে কিন্তু আবর্তন করে, এটা আমরা জানি। ইলেকট্রনগুলো কিন্তু সব বাইরের কক্ষপথে থাকে, বাইরের কক্ষপথে থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে না। এবার সেটা থাকে না কেন, কীভাবে প্রমাণ করবে? কীভাবে প্রমাণ করবে যে এই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা নেই, ইলেকট্রনটা এর মধ্যে নেই? সেটা কীভাবে প্রমাণ করবে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাহায্যে প্রমাণ করা যায়। দেখো, খুব সহজভাবে প্রমাণ করা যায়। আচ্ছা, তার আগে আমরা লিখে নিই এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি, যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি, আমরা ভি দিয়ে লিখছি, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4πm, এটা লিখে নিলাম। তাহলে আমরা দেখো যে এই যে ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতো, তাহলে ইলেকট্রনের অবস্থান নির্ণয় যে অনিশ্চয়তার মান হতো, সেটা কি হতো? সেটা হতো এই নিউক্লিয়াসের যে ব্যাস, সেটা হতো। তো বুঝতে পারছো, এই যে নিউক্লিয়াসের যে ব্যাস, সেখানেই থাকতো অনিশ্চয়তার মান, সর্বাধিক অনিশ্চয়তা ওটাই হতে পারতো, যে এর বাইরে তো আর যাবে না, এর মধ্যেই থাকবে। তাহলে এই যে ব্যাসটা হবে এর সর্বাধিক অনিশ্চয়তা, অবস্থান নির্ণয় অনিশ্চয়তা সবচেয়ে বেশি। তাহলে এখানে ডেল্টা এক্স যেটা হচ্ছে, সেটা কি বলবো, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। যেহেতু নিউক্লিয়াসের মধ্যে আছে, আমরা ধরে নিচ্ছি আছে থেকে আমরা এমন একটা জায়গায় যাব যেটা অসম্ভব প্রমাণিত হবে। ঠিক আছে, আমরা এই জায়গাটা যেতে চলেছি, যে ধরে নিচ্ছি আমরা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন আছে, তো থাকলে ওর অবস্থান নির্ণয় অনিশ্চয়তা কী হবে? নিউক্লিয়াসের ব্যাস। তাহলে ডেল্টা এক্স সমান নিউক্লিয়াসের ব্যাস। নিউক্লিয়াসের ব্যাসের মানটা হয় প্রায় 10⁻⁻15 মিটার। নিউক্লিয়াসের ব্যাসটা কত? 10⁻⁻15 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে এইচের মান আমরা জানি, প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা জানি, 4π আমরা জানি, এম ইলেকট্রন নিয়ে কাজ করছি, তাহলে ইলেকট্রনের ভরও আমরা জানি। দেখি তাহলে ডেল্টা ভির মানটা আমরা একটু বার করি। তাহলে ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু কী আসবে? h/ডেল্টা এক্স ইন্টু 4πm, এটা এলো। তাহলে ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইচের মানটা বসিয়ে দিচ্ছি এবার, 6.626 ইন্টু 10⁻⁻, দেখো এটা মিটার এককে বসিয়েছি, মানে এসআই এককে। এবার এখান থেকে দেখো আমরা এসআই এককে মানটা বসাবো 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড বসালাম। ডেল্টা এক্সের মানটা 10⁻15 বসালাম, ইন্টু 4 বসালাম, এটা পাইয়ের মানটা বসালাম 3.14, এমের মানটা বসালাম 9.1111 ইন্টু 10⁻31 কেজি, এটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এটা যদি ক্যালকুলেশন করো, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটারে এটা নিজেরা ক্যালকুলেশন যদি শিখে থাকো করবে, আর যদি না শিখে থাকো এই ক্যালকুলেশন আমি শেখাবো। আমি ডাইরেক্ট মানটা বসিয়ে দিচ্ছি। মানটা বসিয়ে দিলে এই মানটা আসবে 5.7 ইন্টু 10⁻10, 5.7 ইন্টু 10⁻10। বেগের একক কী হয়? মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ডেল্টা ভির মানটা 5.7 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড, এইটা বা এর চাইতে বড় মান। একটা জিনিস লক্ষ্য করো এখান থেকে, যে ভি এর যেই মানটা এসে, এত বড় মান কি অ্যাকচুয়ালি কোনো জিনিসের জন্যই কি সম্ভব? ভালো করে লক্ষ্য করো তো, এই মানটাই কিন্তু সম্ভব না, এই মানটা কিন্তু একটা অসম্ভব মান চলে এসছে। কেন? কারণ আমরা জানি যে সবচাইতে তীব্র বেগে যায় কে? আলো সবচেয়ে তীব্র বেগে যেতে পারে, ওর চেয়ে বেশি বেগে কিন্তু কেউ যেতে পারে না। তাহলে আলো যদি সবচেয়ে তীব্র বেগে যায়, তার বেগ কত আমরা জানি? তার বেগ এসআই পদ্ধতিতে কত? 3 ইন্টু 10⁸, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তার চাইতে কিন্তু এটা বড় হয়ে গেছে। তাহলে এই যে বেগটা আলোর বেগের চাইতেও বেশি, এই বেগটা কী হয়েছে? আলোর বেগের চাইতেও বেশি, যেটা সম্ভব না, আলোর বেগের থেকে বেশি হয়ে গেছে, যেটা বাস্তবে সম্ভব নয়। তাহলে ডেল্টা ভির এই মানটি সম্ভব নয়, এই মানটি যুক্তিযুক্ত নয়। তাহলে এই মানটি যুক্তিযুক্ত নয় কেন এসে বলো তো? যুক্তিযুক্ত নয় কারণ আমরা এখানে ধরেই নিয়েছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন অবস্থান করে। তাহলে ধরে নিয়েছি তো ভুল, তাহলে উত্তরও তো আসবে ভুল। তাহলে দেখো ভুল উত্তরই এসছে আমাদের, অর্থাৎ অসম্ভব একটা উত্তর এসছে। এই কারণে এসছে কারণ আমরা ভুল ধরে নিয়েছিলাম।
তাহলে ভুল ধরে নিয়েছিলাম, ভুল উত্তরে সে, তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা ভুল, সঠিক ধরে নিই। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কখনোই ইলেকট্রন থাকতে পারে না। তাহলে কী প্রমাণিত হলো এখান থেকে? নিউক্লিয়াসের মধ্যে কখনো ইলেকট্রন থাকতে পারবে না, নিউক্লিয়াসের বাইরে থাকবে ইলেকট্রন, বাইরে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে থাকবে। তাহলে এই মানগুলো বসিয়ে কিন্তু আমরা এটা আনলাম। তাহলে এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তার সঙ্গে তার ক্যালকুলেশন এবং পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রন থাকতে পারে না কেন, এই প্রশ্নটা। আজকে এই পর্যন্ত।